বার্সেলোনা, লিভারপুল, পিএসজি, বায়ার্ন মিউনিখ, লেভারকুজেন এইসব ম্যাচ দেখতে দেখতে আপনি একটু হাঁপিয়ে উঠেছেন নাকি? চ্যাম্পিয়ন্স লিগের এইসব নাটক ফাটক প্রতিদিন নেওয়া একটু কঠিন, কিন্তু আরও একটা রাত আপনার জন্য অপেক্ষায় আছে এবং মাদ্রিদের আসল পরীক্ষাটাই বাকি রয়েছে এখনো। কোন মাদ্রিদ যাবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে? সঙ্গী হবে এই সব দলগুলোর? সেই প্রশ্নের জবাব জানা যাবে আজ রাতে। ইউলিয়ান আলভারেজ আগের সপ্তাহে যখন সান্তিয়াগো বের্নাবিউতে ম্যাচটা শেষ করলেন, এরপর তার সোশ্যাল মিডিয়ায় তিনি একটা ছবি পোস্ট করেছিলেন, লিখেছিলেন 90 মিনিট এখনো বাকি আছে তাদের ঘরের মাঠে। এবং ওই 90 মিনিটে আসলে কি ঘটবে, সেটা 90 মিনিট পেরিয়ে 120 মিনিট হবে কিনা, নাকি সেটা টাই ব্রেকারে যাবে, সেই সমাধানে আমরা একটু চলুন বেরানোর চেষ্টা করি। মাদ্রিদ ডার্বি আরও একবার চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ 16-এর সেকেন্ড লেগ মেট্রোপলিতানোতে। দেখা যাক আসলে শেষ পর্যন্ত কে জেতে এই ম্যাচটাতে। আপনি জানেন রিয়াল মাদ্রিদ 1 গোলে এগিয়ে আছে, কিন্তু 1 গোলের লিডটাকে ঠুনকো কেন মনে হচ্ছে? সেটা কি মেট্রোপলিতানোর কারণে, অর্থাৎ আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ বলে? আতলেতিকো মাদ্রিদ শীর্ষ এই 8 থেকে এই চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজটা শেষ করেছিল বলেই সেকেন্ড লেগটা তারা নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে এবং এটাকে চ্যাম্পিয়ন্স লিগে সাধারণত একটা অ্যাডভান্টেজ হিসেবে ধরা হয়। কিন্তু রিয়াল মাদ্রিদ যখন প্রতিপক্ষের নাম যখন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল দলটা, তখন কি আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠের ওই দাপটটা টেকে? যখন আপনি একপাশে দেখতে পাচ্ছেন আতলেতিকোর মেট্রোপলিতানোতের রেকর্ড যে প্রায় 70%-এর কাছাকাছি ম্যাচ তারা জিতেছে, কেবলমাত্র জিতেছে, তারা খুব বেশি ম্যাচ ওই মাঠে হারে নাই। ঠিক একই রেকর্ডটা যখন আপনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে দেখাতে যাবেন, তখন সেটা কমে আসবে। পাই চার্টে দেখেন 33%-এর মতো তারা রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচ জিতেছে যে কোনো কম্পিটিশনে। তো তার মানে বোঝা যাচ্ছে যে ঘরের মাঠ আতলেতিকো মাদ্রিদের শক্তি হতে পারে, কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য সেটা হয়তো বড় কোনো সমস্যার নাম নাও হতে পারে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে কোনো কিছুই প্রেডিক্ট করা যায় না, কিন্তু এই দুই কোচ যখন এই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটায় খেলতে আসেন, তার আগে লা লিগায় তারা যে সবশেষ দুটো ম্যাচ খেলেছেন, সেখানে তাদের দুই রকম ফল পেতে হয়েছে। সেটা এই ম্যাচে কতখানি প্রভাব ফেলবে সেটা আমরা এখনো জানি না, তবে ডিয়েগো সিমিওনের দলকে একটু হলেও আপনাকে পিছিয়ে রাখতে হচ্ছে নানা কারণে। শেষ ম্যাচটায় যেখানে তারা হেতাফের কাছে হারলো এবং লা লিগার পয়েন্ট টেবিলে 2 থেকে তারা 3-এ নেমে গেল, ওই জায়গাতেই আতলেতিকো মাদ্রিদের সমস্যাটা হয়েছে। সমস্যাটা কোথায় হলো? আপনি যখন জানেন যে আপনি 15 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগটা খেলতে নামবেন, তার আগে যখন আপনি এই হেতাফের সঙ্গে খেলতে যান, তখন আপনার শরীরের সবটুকু শক্তি ওই মাঠে নিংড়ে দিতে হয় এবং সিমিওনে প্রায় একই রকম সমস্যাতেই পড়েছিলেন। হেতাফের মাঠে 30 মিলিমিটার ঘাসে খেলতে হয়েছে ডিয়েগো সিমিওনের দলকে। লা লিগার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী সর্বোচ্চ আপনার ঘাসের দৈর্ঘ্য হতে পারে হচ্ছে 30 মিলিমিটার এবং হেতাফে ওই 30 মিলিমিটারই তাদের মাঠে রাখে যাতে প্রতিপক্ষ দল তাদের বিপক্ষে খুব ভালো খেলতে না পারে। এবং এটার একটা ইম্প্যাক্ট ম্যাচে আপনি হয়তো সময় সময় দেখেছেনও। আরও বড় ইম্প্যাক্ট হচ্ছে রদ্রিগো দে পলের সেকেন্ড হাফে আর খেলতে না পারা। ফার্স্ট হাফে তিনি একটা চোট পেয়েছিলেন এবং সেই চোটটার কারণে তিনি সেকেন্ড হাফে আর মাঠে নামতে পারেন নাই। তারও আগে ক্লেমো লংলে তিনি ছিটকে গিয়েছিলেন ইনজুরির কারণে। যদিও ধারণা করা হচ্ছে আতলেতিকো মাদ্রিদ এই দুজনকে দলে পাচ্ছে, কিন্তু এই দুজনকে তারা কিভাবে পাবে প্রশ্ন হচ্ছে সেটা। আপনার দলের এই প্লেয়ারগুলো যদি ফিট না থাকে, স্পেশালি রদ্রিগো দে পলের মতো ফুটবলার এই রকম ইম্পর্টেন্ট ম্যাচে যদি পুরোপুরি ফিটনেস নিয়ে খেলতে না পারেন, তাহলে সমস্যার একটা কারণ আতলেতিকো মাদ্রিদের জন্য তৈরি হবে। সেটা মোটামুটি অবধারিতভাবে বলে দেওয়া যায়। আগের ম্যাচের 11 ছিল আতলেতিকো মাদ্রিদের এইটা, মানে মাদ্রিদ ডার্বির কথা বলছি। এরপর তারা যখন হেতাফের সঙ্গে খেলতে গেল, ডিয়েগো সিমিওনে তো খুব ভালো মতো জানেন যে লা লিগার পয়েন্ট টেবিলে তাদেরকে ওই লড়াইটা জমিয়ে রাখতে হবে। তিনি তার সেরা 11টাই মাঠে নামিয়েছিলেন। ইনফ্যাক্ট এই যে 11টা আপনি দেখতে পাচ্ছেন, এখানে খুব বেশি পরিবর্তনও তিনি করেন নাই। এর ভেতরে আলভারেজকে তিনি একটু আগে ভাগে তুলে নিয়েছিলেন, একটু বিশ্রাম তিনি পেয়েছেন। এই ছাড়া দে পল, লংলে তাদের ইনজুরি এবং একই সঙ্গে এই প্লেয়ারদের ভেতরে টায়ার্ডনেস কাজ করে কিনা, এটা একটা দেখার বিষয়। কারণ আপনি যখন রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলতে যাচ্ছেন আর আপনি যখন আতলেতিকো মাদ্রিদ, তখন আপনার কাছে শক্তির দাম অনেক বেশি। আতলেতিকো মাদ্রিদের প্লেইং স্টাইলের কারণেই ব্যাপারটা শেষ পর্যন্ত এইরকম ঘটে। আমরা ধারণা করছি যে এই 11টাই আসলে ডিয়েগো সিমিওনে নামানোর চেষ্টা করবেন, যদিও এখানে লংলে যদি না খেলেন, সেই জায়গায় আমরা হয়তো দেখতে পাবো রবিন লে নরমানকে। আর এই ছাড়া দে পলকে রাখার সর্বোচ্চ চেষ্টা
দিয়েগো সিমিওনে করবেন বলেই আমাদের ধারণা। এখন সমস্যাটা আসলে কোন জায়গায়? সমস্যাটা বেশ কিছু জায়গায় হতে পারে। সেটা হচ্ছে আমরা আগের এপিসোডেই বলেছি যে এই সাইডটা তাদের একটা সমস্যার কারণ, হালান কিছু মিস্টেক করে বসেছিলেন। আর এক জায়গায় আপনাকে একটু আলাদা করে কথা বলতে হবে, সবচেয়ে বড় শক্তি আতলেতিকো মাদ্রিদের অবশ্যই জুলিয়ান আলভারেজ এবং আলভারেজের ফর্ম। তিনি যে ফর্মেই থাকুক না কেন বা যাই থাকুক না কেন, আলভারেজ সবসময় যে কোনো দলের জন্য একটা সম্পদ। এখন সেই সম্পদকে শেষ পর্যন্ত কতখানি দিয়েগো সিমিওনে সুযোগ দিচ্ছেন, আমরা কোন আতলেতিকোকে দেখবো? আমরা রিয়াল মাদ্রিদের সঙ্গে ফার্স্ট লেগে যে আতলেতিকোকে দেখেছি ম্যাচের বেশিরভাগটা অংশ জুড়ে, সেটা বরং অনেককে অবাক করেছে। অ্যাটাকিং ফুটবল তারা খেলেছে, বল পজিশন তারা ধরে রেখেছে এবং রিয়াল মাদ্রিদের ওপরে তারা একরকম শাসনই করছিল। কিন্তু যখন তারা ভাবলো যে তারা বোধহয় ম্যাচটা বাঁচিয়ে আনতে পারবে, ঠিক সেই মুহূর্তেই তারা গোল খেয়ে বসলো। সেটা তাদের যত না দোষ, তার চেয়ে বেশি বোধহয় রিয়াল মাদ্রিদের কৃতিত্ব বটে। এখন সিমিওনের ওই ম্যাচে একটা ডিসিশন আপনাকে একটু অবাক হয়তো করেছে। যখন তার দল জানে যে একটু পিছিয়ে পড়ছে, সেই সময় তিনি গিয়ে মাঠে নামালেন ডিফেন্ডারকে এবং তিনি তুলে ফেললেন ফরওয়ার্ডকে। এইটা তার একটা সিস্টেমের চেঞ্জ। পরে গিয়ে অবশ্য সরলদেরকে তিনি নামিয়েছিলেন এবং একদম শেষে ম্যাচে আপনার মনে থাকার কথা যে ভিনিসিয়াস জুনিয়র একটা সুযোগ হাতছাড়া করেছেন। দিয়েগো সিমিওনে ওই মুহূর্তে জেনে গেছেন যে তিনি এক গোলে পিছিয়ে থাকলেও এই ম্যাচটায় অন্ততপক্ষে তার দল খুব ভালো মতো টিকে আছে। আর দিয়েগো সিমিওনের পক্ষে ইতিহাসও খানিকটা আছে। আগের বারের চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 আপনি ফিরে যান, ওই ম্যাচে তারা ফার্স্ট লেগে ইন্টার মিলানের কাছে হেরে এসেছিল 1-0 ব্যবধানে। পরের লেগে গিয়ে নিজেদের ঘরের মাঠে 2-1 গোলে তারা ম্যাচটা জিতে এক্সট্রা টাইমে চলে যায়। এরপরে গিয়ে টাই ব্রেকারে ইন্টার মিলান, ওইবারের অন্যতম ফেভারিট যারা রানার্স আপ ছিল আগের বারের চ্যাম্পিয়ন্স লিগে, তাদেরকে বিদায় করে দিয়ে তারা উঠে যায় কোয়ার্টার ফাইনালে। কিন্তু এই আতলেতিকো মাদ্রিদের কপালও খানিকটা মন্দ। তারা হয়তো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে, কিন্তু এরপরে আর প্রোগ্রেস করা তাদের পক্ষে খুব একটা সম্ভব হয় নাই। গেল কয়েক মৌসুম ধরে ধারাবাহিকভাবে আপনি যদি হিসাবটা মেলান তাহলে আপনি সেটা জানেন। এবং ওই যে রিয়াল মাদ্রিদের সঙ্গে 16 সালে তারা ফাইনাল খেললো, এরপর থেকে তাদের ওই কপালটাও হয় নাই আরেকবার ফাইনাল খেলার। এই ম্যাচটায় যদি দিয়েগো সিমিওনেকে একবার মানে রিদমে উঠিয়ে দেওয়া যায়, তার দলকে যদি রিদমে উঠিয়ে দেওয়া যায়, তাহলে আপনি জানেন যে ওই ম্যাচে আতলেতিকো মাদ্রিদ আপনার বিপক্ষে, আপনি সেটা রিয়াল মাদ্রিদ হন আর যাই হন, আপনার বিপক্ষে তারা সেটা বের করে আনলেও আনতে পারে। একটা পজিটিভ রেজাল্ট রিয়াল মাদ্রিদের ফার্স্ট লেগে রাখাটা খুবই জরুরি ছিল, যেটা তারা রাখতে পেরেছে। বাট হ্যাভিং সেড দ্যাট, ইট ইজ স্টিল গোয়িং টু বি আ ভেরি ডিফিকাল্ট গেম। রিয়াল মাদ্রিদের যেটা করতে হবে, ডিফেন্সিভ ল্যাপসেস একেবারেই আনা যাবে না খেলায় কখনোই। ডিফেন্সিভ যেই কনসেন্ট্রেশন আছে সেটা সর্বোচ্চ রাখতে হবে, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ প্রচুর সুযোগ তৈরি না করলেও তারা যখন সুযোগ তৈরি করবে সেটাকে সম্পূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করবে নিজেদের মাঠে। তাদের দর্শকদের সমর্থনও তাদের সাথে থাকবে। তারা একটা বেশ হস্টাইল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে সমর্থ হয় তাদের মাঠে, আমরা এটা দেখেছি। যদিও রিয়াল মাদ্রিদ সমর্থক হিসেবে এটা আমার পছন্দ না যে রিয়াল মাদ্রিদের এই ধরনের অ্যাটমসফিয়ারে রিয়াল মাদ্রিদ বগড ডাউন হয়ে যাবে বা নার্ভাস হয়ে যাবে, এটা আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রত্যাশা করি না। তারা যে লেভেলের একটা দল। তো একপাশে যখন দিয়েগো সিমিওনের এই অবস্থা বা দলের ওই অবস্থা, তারপরে কার্লো আনচেলত্তির দলের আসলে কি অবস্থা? এক সপ্তাহের ভেতরে মোটামুটি মোড় ঘুরিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ সাধারণত এই কাজগুলোই করে, কিন্তু মোড়টা আরও একবার ঘুরে যেতে পারে। আপনাকে আমরা আরেকটা ছবি দেখাই। এই ছবিটা জুলিয়ান আলভারেজ ঠায় দাঁড়িয়ে আছেন, রদ্রিগো গোল করেছেন এবং পরে গিয়ে আমরা জানি যে আলভারেজ নিজেও হেসেছেন, কিন্তু তার ওই হাসি পরে মিলিয়েও গেছে রিয়াল মাদ্রিদের উদযাপনে। ব্রাহিম দিয়াজ যখন গোল করেছেন, ম্যাচটা জিতিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। শেষ হাসি আসলে কে হাসবেন? খুব ক্লিশে একটা কথা হয়ে যায়, কিন্তু শেষ হাসি ম্যাটার করে চ্যাম্পিয়ন্স লিগে, স্পেশালি 2 লেগের টাই যখন থাকে। তো রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় ভরসা আমারও মনে হয় রদ্রিগো। চ্যাম্পিয়ন্স লিগ যখন আসে, রদ্রিগো বরাবরই আপনি দেখবেন যে ওই জায়গায় গেম চেঞ্জারের ভূমিকায় অবতীর্ণ হয়ে যান। এখনো পর্যন্ত এইবার 9টা ম্যাচে তার গোল আছে 5টা, 2টো অ্যাসিস্টও তার আছে। এখন রদ্রিগো এই ম্যাচে কি করে ভরসা হবেন বা হবেন কিনা আদৌ, সেটা নিয়ে আমরা পরে কথা বলতে পারি। কিন্তু এই যে বাকিদের ফর্ম, এটা কি রিয়াল মাদ্রিদের জন্য একটু দুশ্চিন্তার? মানে স্পেশালি আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে যখন ম্যাচ নিয়ে আমরা কথা বলছি, রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ডদের ভেতরে ভিনিসিয়াস জুনিয়র এই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে 16 ম্যাচ খেলে গোল করতে পেরেছেন মোটে 1টা। রদ্রিগোটা 14 ম্যাচে 3। কিলিয়ান এমবাপে মোটে 2বার খেলেছেন আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে, তার 1টা গোল আছে যেটা তিনি এবারের লা লিগায় করেছেন।
সেই হিসাবে ব্রাহিম দিয়াজের রেকর্ডটার বাকি সবার চেয়ে অনেক বেশি ভালো। কিলিয়ান এমবাপে এই প্রথমবারের মতো মেট্রোপলিটানোতে খেলতে যাচ্ছেন, এর আগে তিনি খেলেন নাই। যেবার মাদ্রিদ ডার্বিটা হয়েছিল লা লিগার, সেখানে তার যাওয়া হয় নাই। যাই হোক, এই ফরওয়ার্ডদের ফর্মহীনতার কথা আমরা বলতে পারি, কারণ এটার ফর্মহীনতা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, কারণ এমবাপে নিজেই তার আগের ম্যাচে হ্যাট্রিক করেছেন। আগের ম্যাচে তিনি হয়তো ছায়া হয়েছিলেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে, ম্যান সিটির বিপক্ষে তার হ্যাট্রিক আছে। আর ভিনিসিয়াস জুনিয়রও মানে নিয়মিতই ইম্প্যাক্ট আসলে রেখে গেছেন। আর রিয়াল মাদ্রিদের কোন প্লেয়ার যে চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে কিভাবে ইম্প্যাক্ট ফেলে এটা আমরা জানি না। ব্রাহিম দিয়াজ আগেরবার যেমন গেম উইনার হলেন, তো এই ফরওয়ার্ডদের ভেতরেই দেখা যাবে যে শেষ পর্যন্ত কেউ না কেউ ম্যাচটা উঠিয়ে দিয়েছেন যদি রিয়াল মাদ্রিদ উঠে যায়। তো এই হচ্ছে তাদের প্রবাবল 11, যেখানে আপনি একটা নাম খুব ভালো মতো দেখতে পাচ্ছেন, জুড বেলিংহাম, যিনি ছিলেন না আগের ম্যাচে। জুড বেলিংহাম থাকা মানে রিয়াল মাদ্রিদের শক্তি আরো বেশি বেড়ে যাওয়া। জুড বেলিংহাম কিন্তু একটা মাল্টি ফ্যাসেটেড আউটলেট হিসেবে দলে খেলেন। তিনি যদি ডিফেন্সিভ ওয়ার্ক রেটের কথা বলি, সেখানে অনেক সময় নিচে নেমে দেখা যাচ্ছে দলকে সাহায্য করেন, বা নিজেদের হাফ থেকে বল ক্যারি করে যদি রিয়াল মাদ্রিদকে অপোনেন্টের হাফে একটা লিঙ্ক তৈরি করতে হয়, সেই ব্রিজিং এর কাজটাও তিনি করতে পারেন। এবং এছাড়া তিনি সবসময় অ্যাটাকিং আউটলেট হিসেবেও একজন চমৎকার প্লেয়ার, কারণ রিয়াল মাদ্রিদের যে 3 ফরওয়ার্ড রয়েছেন, এমবাপে, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র, তারা যদি ডিফেন্সিভ লাইনকে পুশ করেন এবং সেখানে যদি অফ দ্য বল আমরা জুড বেলিংহামকে দেখি যে তিনি আসলে ভালো মুভ করছেন, সেটা রিয়াল মাদ্রিদের জন্য অবশ্যই একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াতে পারে, যেটা আমরা ফার্স্ট লেগে দেখেছি যে রিয়াল মাদ্রিদ মিস করেছে। সেখানে ব্রাহিম একটা ভিন্ন রোলে খেলেছেন, ভালো খেলেছেন, গোল করেছেন, কিন্তু জুড বেলিংহামের ফিরে আসাটা অবশ্যই রিয়াল মাদ্রিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই 11 নিয়ে যে কথাটা হতে পারে সেটা হচ্ছে লুকা মদ্রিচ কি করে থাকবেন। তিনি শেষ ম্যাচটায় লা লিগায়, যে ম্যাচে রায়ো ভায়াকানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ 2-1 গোলের কোট আনকোট কষ্টার্জিত জয় পেয়েছে, সেই ম্যাচে লুকা মদ্রিচকে পুরোটা সময় খেলানো হয়েছে। আর মদ্রিচ পুরোটা সময়, অর্থাৎ ফুল 90 মিনিটস টানা 2টো ম্যাচ খেলেছেন। এরকম রেকর্ড খুব একটা এই সিজনে আপনি খুঁজে পাবেন না। সম্ভবত একবার হয়েছে, কিন্তু সেখানে 2 দিনের গ্যাপ ছিল না। মানে যেরকম রবিবারে খেলে আবার বুধবারে খেলতে হচ্ছে, মাত্র মাঝে 2টো ট্রেনিং সেশন 2টো দলই পেয়েছে। যারা আগের দিন ম্যাচ খেলেন তারা মূলত থাকেন রিকভারি সেশনে, এরপরে পাক্কা 2টো ট্রেনিং সেশন হয়তো কোচরা পান। তো সেই হিসাব থেকে মদ্রিচ এই ম্যাচে হয়তো স্টার্ট করবেন না। আর তিনি যখন নামবেন তখন কার্লো আনচেলত্তির একটাই টার্গেট থাকবে, তাকে দিয়ে গেম কন্ট্রোল করানো। আতলেতিকো মাদ্রিদ যখন ছড়ি ঘোরাচ্ছিল রিয়াল মাদ্রিদের ওপরে সান্তিয়াগো বার্নাবিউর লেগে, তখনই মদ্রিচের চেঞ্জটা বা মদ্রিচকে পরিবর্তন করে মাঠে নামানোটাই আসলে রিয়াল মাদ্রিদকে অনেক বেশি হেল্প করেছে। ম্যাচের লাগাম তো টানা হয়েছেই, এবং এরপরে এককভাবে মিডফিল্ডটায় দখল নিয়েছিল রিয়াল মাদ্রিদ, যেখান থেকে পরে গিয়ে তারা গোলও করতে পেরেছিল। তো এইটাই রিয়াল মাদ্রিদের 11 হওয়ার কথা। কার্লো আনচেলত্তি খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় যান না, এবং বাগের ম্যাচে যা নামিয়েছেন সেখানে শুধুমাত্র বেলিংহ্যামেরই ইনক্লুশন হওয়ার কথা। তাতে ব্রাহিম দিয়াজ বেচারার হয়তো সাইড বেঞ্চ থেকে ম্যাচটা স্টার্ট করতে হতে পারে। তো এইরকম ফ্রন্ট লাইন থাকলে যে কোনো দলের বিপক্ষেই ম্যাচ জেতা সম্ভব। পেপ গার্দিওলা নিজেই বলেছেন যে এদেরকে আটকানো অসম্ভব, আপনাকে এদের চেয়ে ভালো কিছু করতে হবে। আতলেতিকো মাদ্রিদ খুব বেশি গোল করায় এরকম দল হিসেবে পরিচিত নয়, অর্থাৎ এখানে বেশ কিছু হিসাব নিকাশ থেকে যাচ্ছে। তো এই ব্যাপক হিসাব নিকাশের পরে আপনার কাছে কি মনে হয় যে কে আসলে ফেভারিট, রিয়াল মাদ্রিদ নাকি আতলেতিকো মাদ্রিদ? কাকে আপনি চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে থ্রু করাচ্ছেন? আমার কাছে আগের সপ্তাহ পর্যন্ত মনে হচ্ছিল আতলেতিকো মাদ্রিদের হয়তো একটা এজ থাকবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জায়গায় রিয়াল মাদ্রিদ একটা গোল লিডে আছে। এই ম্যাচটা যদি ফার্স্ট লেগে ড্র হতো তাহলে আমি হয়তো বলতাম আতলেতিকো মাদ্রিদ। তবে আতলেতিকোকে যদি পরের রাউন্ডে থ্রু করতে হয় তাহলে তাদেরকে একটা মহা নাটকের জন্ম দিতে হবে। আপনার কাছে জানতে চাই এই ম্যাচের প্রেডিকশন আসলে কি? আমি বলছি না রিয়াল মাদ্রিদ এই ম্যাচ জিতবে কিনা, কিন্তু এই টাই থেকে রিয়াল মাদ্রিদ পার হয়ে আসবে, এরকম একটা রেজাল্ট হয়তো মেট্রোপলিটানোতে রিয়াল মাদ্রিদের পক্ষে বের করে আনা সম্ভব। ওই রাতেই আরও কিছু ম্যাচ রয়েছে, এবং সম্ভবত যা রয়েছে তার ভিতরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ম্যাচ ডর্টমুন্ড এবং এই লিলের ম্যাচটা, যে ম্যাচটার ফার্স্ট লেগ শেষ হয়েছিল 1-1 গোলে। ডর্টমুন্ড আরও একবার বুন্দেসলিগায় অসবার্গের কাছে হেরেছে। নিকো কোভাচের দল আসলে কেমন করবে আমরা জানি না, আসলেই আমরা জানি না। বুন্দেসলিগায় এই মুহূর্তে তারা রয়েছে পয়েন্ট টেবিলের 10 নম্বরে, 11 নম্বর দল যারা রয়েছে তাদের সঙ্গে তাদের পয়েন্ট সমান। শালকাকে আপনি এবার বুন্দেসলিগা 2-তে খেলতে দেখছেন। ডর্টমুন্ড যদি এই ধারাবাহিকতা ধরে রাখে, জানি না, মানে খুবই হয়তো ওয়াইল্ড গেস, কিন্তু হয়তো শেষ পর্যন্ত হবেও না, কিন্তু ডর্টমুন্ডের রেলিগেটেড হয়ে যাওয়ার শঙ্কাও
কিছুটা হলেও হয়তো আছে, যেহেতু 18 দলের বুন্দেস লিগা। তো এইরকম একটা অবস্থান থেকে যখন আপনি আলাদা করে গিটেন্সকে নিয়ে কথা বলবেন, তখন ডর্টমুন্ড ফ্যানরা আরও বেশি হতাশ হবেন। এই গিটেন্সের সবশেষ 8টা ম্যাচে কোনো গোল নাই, কোনো অ্যাসিস্ট নাই। চ্যাম্পিয়ন্স লিগেও তার সবশেষ গোল আর অ্যাসিস্ট খুঁজে বের করতে হলে আপনাকে নভেম্বর মাসে যেতে হবে। এরপরে বেশ কিছু ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে তিনি খেলেছেন, যদিও নিকো কোভাচ তার উপরে ভরসা রাখছেন, তার সঙ্গে ইউলিয়ান ব্রান্ডকে তিনি স্টার্ট করাচ্ছেন নিয়মিত। কারিম আদিয়েমির উপরে আলাদা করে একটু নজর রাখতে হবে, তিনি আসলে আগের লেগে গোল করেছেন এবং এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম টপ স্কোরার সেরহাও গিরাসি তিনি নিয়মিত গোল করছেন, তিনি আসলে ডর্টমুন্ডের ভরসা। কিন্তু লিলের মাঠে খেলা, লিল এবার রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল, ডর্টমুন্ডকে তারা হারাতে চাইবে, জিততেই তো মানে জিততে পারলেই তো হলো লিলের জন্য, এইটাই তাদের জন্য যথেষ্ট। দেখা যাক শেষ পর্যন্ত কোন গল্পটা জমে এই টাইয়ে। আর্সেনাল আর পিএসভি মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, এটার প্রেডিকশন কি? পিএসভি আপনি জানেন এই ম্যাচ নিয়ে আর কথা বললাম না। যাই হোক, আমরা পরের ম্যাচে চলে যাই। অ্যাস্টন ভিলা এবং ক্লাব ব্রুজ 3-1 গোলে ফার্স্ট লেগে হেরেছিল। অ্যাস্টন ভিলার 2 গোলের লিড আছে, কিন্তু এই ম্যাচে যেটা তাদেরকে একটু সতর্ক থাকতে হবে, মার্কাস রাশফোর্ডের কার্ড দেখা চলবে না। তিনি যদি কার্ড দেখেন তাহলে তিনি কোয়ার্টার ফাইনালে যদি তার দল ওঠে সেই ম্যাচটা তিনি মিস করবেন। আর অ্যাস্টন ভিলাকে আমরা কি কোয়ার্টার ফাইনালে উঠিয়ে দেব? সম্ভবত নয়। ধরেন ক্লাব ব্রুজ একটা গোল করলো আর্লি স্টেজে ম্যাচের, তাহলেই এই টাইটা পুরো দমে জমে যাবে। যদিও অ্যাস্টন ভিলার ঘরের মাঠ এবং 81 সালের পর তারা আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের এই স্টেজে খেলছে, তারা একটা নাম করা ক্লাবও বটে, তারা কোয়ার্টার ফাইনালে আসলেই উঠতে চাইবে। এই সুযোগ আমার ধারণা তারা হাতছাড়া করবে না। চ্যাম্পিয়ন্স লিগের এই রাউন্ডের অন্ততপক্ষে প্রেডিকশনগুলো আপনি আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.